গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? কি বলবে বলো? বলছি যে ওই গিন্নি, ওই বাক্স প্যাটরা গুছিয়ে নাও। হ্যাঁ, গুছিয়ে নাও। বাক্স প্যাটরা গোছাবো মানে? আহা, তীর্থে যাবো তো। হ্যাঁ, বলো বলো, কোথায় যাবে? পুরী না কাশী না? এর আগে কোনোদিন তো যাইনি, তাই পুরী চলো, একসঙ্গে সমুদ্র আর জগন্নাথ দর্শন। তাহলে তাই চলো। হ্যাঁ চলো, ভাবছি ওই পরশু দিনই আমরা যাত্রা শুরু করব। পরশু দিনই? এই তুমি না খুব ভালো, ময়দা মাখাই আছে, দাঁড়াও তোমার জন্য চট করে দুটো লুচি ভেজে নিয়ে আসি। এবার আমার সব সঞ্চয় ওই এক জায়গায় করে কালকের মধ্যেই মন্ত্রী মশাইয়ের বাড়ি রেখে আসতে হবে। হ্যাঁ। ওমা, এসব কি করছো? আহা, ওই গুনে গুনে রাখছি তো, কাল এই পোটলাটা ওই মন্ত্রী বাড়ি রেখে আসবো না। মন্ত্রীর বাড়ি? কেন? বারে বাহ, কটা দিন তো আমরা বাড়িতে থাকবো না, এসব তো একটা ভালো জায়গায় রেখে যেতে হবে নাকি? সে রাখো, ক্ষতি নেই, কিন্তু তাই বলে মন্ত্রীর বাড়ি? শুনেছি লোকটা নাকি ভালো নয়। না 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 না, সে তো জাল জট চুরি করে ওই রাজকোষ থেকে। হ্যাঁ, আমি সামান্য মানুষ, আমার সাথে এসব করবে না। কিন্তু যদি করে? দেখো, ওই যদির কথা ওই নদীতে থাকো। হ্যাঁ, এখন আমায় ওই সবকিছু গুনে গুনে রাখতে দাও তো। আচ্ছা, তার আগে এই গরম গরম লুচি কটা খেয়ে নাও দেখি। আরে এই সকালবেলা পোটলা হাতে ভোলা চললো কোথায়? ভোলা, ও ভোলা, বলি ও ভোলা, সকালবেলা পোটলা হাতে চললে কোথায়? তোমার ঘরের চাল এই ফুটো বলেই তো আমার সঞ্চয় রাখতে চাইলে না ভাই, তাই আর কি করব, মন্ত্রী মশাই বাড়িতেই রাখতে চলেছি। কেন, আমি তো তোমায় মহারাজের কাছে রেখে আসতে বলেছিলাম। যাচ্ছিলাম তো, কিন্তু রাজবাড়িতে ঢোকার মুখে ওই মন্ত্রী মশাইয়ের সাথে দেখা। তিনি বললেন যে মহারাজ এসব ঝামেলা নিতে রাজি হবেন না, তাই বাধ্য হয়ে। বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই ওই মন্ত্রীর কোনো চাল। কাল তাই নিজের মনে অমন করে হাসছি। আমি বলি কি, মন্ত্রী মশাইয়ের কাছে না রেখে তুমি বরং আরেকবার মহারাজের কাছে যাও। না ভাই, ওই তাতেও হয়তো অনেক দেরি হয়ে যাবে, বুঝেছ? আসলে ওই কালই তো আমরা তীর্থযাত্রায় বেরোবো, আমার হাতে এখন অনেক কাজ, বুঝেছ? আমি আসি গোপাল, হ্যাঁ আমি আসি। জানি না মন্ত্রীর পাতা ফাঁদে ভোলা আবার পা দিয়ে বসলো কিনা। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। আরে ভোলা যে, এই যে হ্যাঁ মন্ত্রী মশাই, এনেছি, এই যে এই যে। ও হ্যাঁ হ্যাঁ, তোমার সারা জীবনের সঞ্চয়, দাও দাও। ওরে বাবা, এ তো বেশ ভারী। তা একটু ভারী তো হবেই। হ্যাঁ, টাকা পয়সার সাথে কিছু ওই গয়নাও আছে তো, একবার দেখে নেবেন। হ্যাঁ, একবার দেখে নেবেন। না না, দেখার কি আছে, তুমি যে অবস্থায় পুঁটলি দিয়ে গেলে তীর্থ থেকে ফিরে এসে সেই অবস্থাতেই ফেরত পাবে। ভেতরে কি আছে তা জেনে আমার কি দরকার ভাই। তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, ভালো করে তীর্থ করে এসো। যাও যাও, দুর্গা 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 দুর্গা। আহ, ভোলা বড় ভালো ছেলে, জানে না যে বাঘের মুখে মাংস রেখে গেল। আজ আজ 20 দিন হয়ে গেল ভোলা তীর্থ ভ্রমণে গেছে, কবে ফিরবে কে জানে। গোপাল, গোপাল, এই ও গোপাল, গোপাল আমার সর্বনাশ হয়ে গেছে, গোপাল আমার সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? সকালে, আজ সকালে ওই তীর্থ থেকে ফিরে এসেই মন্ত্রী মশাই বাড়ি আমার পুটলিটা আনতে গিয়েছিলাম, কিন্তু কি কিন্তু?
কি সব আজে বাজে কথা বলছো ভোলা? তুমি তুমি আবার কবে আমার কাছে টাকা পয়সা রেখে গিয়েছিলে? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, কি বলছেন কি? পুরী যাবার আগের দিন আপনার কাছে রেখে গেলাম না? আপনি গাল ফুলিয়ে বললেন আমি যে অবস্থায় পুটুলি দিয়ে যাচ্ছি তীর্থ থেকে ফিরে এসে সেই অবস্থাতেই ফেরত পাবো। আমি এসব কথা বলতেই পারি না। হ্যাঁ, আরে আপনি বলেছিলেন তো। তাই নাকি? তা আমি যে তোমার কাছ থেকে পুঁটলি নিয়েছি এসব কথা বলেছি সেটা প্রমাণ করতে পারবে? সাক্ষী আছে কোনো? সাক্ষী? না, তা তো নেই। তাহলে মানে কেটে পড়ো। এভাবে আমার মানহানি করার চেষ্টা করলে পেয়াদা এনে তোমায় কারাগারে পুড়ে দেব। মনে রেখো, আমি এ রাজ্যের মন্ত্রী, আমার হাত কিন্তু অনেক লম্বা। যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। সবই বুঝলাম, আর এই ভয়টাই আমি পেয়েছিলাম। আমার এখন কি হবে গোপাল? হ্যাঁ, আমার এখন কি হবে? সর্বস্ব তো চলে গেল, দোকান খোলার মূলধনটাই তো আমার কাছে আর নেই। চলো তো আমার সঙ্গে। কোথায়? মহারাজের কাছে। ব্যাটাকে এমন চাল দিয়েছি যে ব্যাটা এখন কপাল চাপড়ে মরবে আর ভেউ ভেউ করে কাঁদবে। ওরে, ও যে সব কিছু আমার কাছেই রেখে গেছে সেটা কোনো দিনও প্রমাণ করতে পারবে না। একেই বলে বুদ্ধির জোরে খাবলে খাওয়া। সবই তো শুনলাম ভোলা, কিন্তু তুমি যে মন্ত্রীর কাছেই সবকিছু রেখে গিয়েছিলে সেটা প্রমাণ করতে না পারলে আইনত আমি তো ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারি না। তাহলে তাহলে কি হবে মহারাজ? কি হবে? আমি যে একেবারে পথে বসে যাব মহারাজ। হাতে আর এমন কিছুই নেই যা দিয়ে দোকান খুলে সংসার চালাতে পারি। সে না হয় আমার কাছ থেকে কিছু ধার নিতে পারো। না মহারাজ, ধার দিতে হবে না। কেউ জানুক আর না জানুক, আমি তো পুরো ব্যাপারটা ভালো করেই জানি। তাই আমি ঠিক প্রমাণ করে ছাড়বো যে ওই মন্ত্রী বেটা চোর না সাধু। মান করতে পারলে তো খুবই ভালো। আমি জানবে আছি সব সময় অন্যায়ের বিরুদ্ধে। ধন্যবাদ মহারাজ, এসো আমার সঙ্গে। এতে এতে হবে বলছো? হবে না মানে? হতেই হবে। আসলে মন্ত্রী মশাইয়ের মাথাটা শয়তানিতে ভরা হলেও ঘটে ঘিলু বলতে কিছু নেই। আমাদের পাতা ফাঁদে ধরা ওকে পড়তেই হবে। যাও, এখন দোকানে গিয়ে বসো, আমি একটু পরে ওখানে আসছি। তারপর শুরু হবে আসল খেলা। খেলা বন্ধ করে একবার আমার কাছে আয় দেখি। শোন, সেদিন একটা করে রসগোল্লা দিয়েছিলাম বলে আমায় কিপটে বলেছিলি, হ্যাঁ? কিন্তু একটা কাজ যদি করে দিতে পারিস, ভোলা দাদু তোদের গামলা গামলা রসগোল্লা খাওয়াবে। বাস, গামলা গামলা রসগোল্লা? বলো বলো বলো, কি করতে হবে? এখন থেকে মন্ত্রী মশাইয়ের ওপর দিনে রাতে নজরদারি চালাবি। বুঝতে পেরেছি, নজরদারি চালাবো আর তোমায় এসে খবর দেবো। আমি এখন ভোলা ময়রার দোকানে যাচ্ছি, তেমন কিছু বুঝলে ওখানে গিয়ে আমায় খবর দিবি। ঠিক আছে। এক ঝটকায় কত রোজগার। টাকা কড়িগুলো দিয়ে মনের সুখে খাবো দাবো আর গয়নাগুলো গিন্নিকে দেবো। এতগুলো গয়না পেলে যা খুশি হবে না ও। যাই, একবার ভোলার দোকান থেকে ঘুরে আসি, দেখি সর্বশান্ত হয়ে ব্যাটা এখন কি করছে। দাদু দাদু, খবর আছে। তাই নাকি? তাহলে তাড়াতাড়ি বলে ফেল। মন্ত্রী মশাই এখানে আসছে। খুব ভালো খবর এনেছিস। যা, আবার গিয়ে ওর বাড়ির ওপর নজর রাখ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে।
ভোলা, মন্ত্রী মশাইকে বোকা বানাতে কি বুদ্ধিটাই না বের করেছো তুমি, হ্যাঁ? আমাকে নিয়ে কি বলছে গোপাল? না, আল থেকে শুনতে হচ্ছে। মন্ত্রী বেটার টাকা কড়ি গয়নাগাটির উপর খুব লোভ, তাকে নকল টাকা আর পয়সা দিয়ে খুব ঠকান ঠকিয়েছো, হ্যাঁ? এবার এই গয়না বেচতে গেলে কিংবা টাকা কড়ি দিয়ে কোনো কিছু কিনতে গেলে নকলের দায়ে হাজতবাস হবে ওর। সব জারিজুড়ি তখন ঘুরছে যাবে। আমার কাছে বিনা পয়সায় মিষ্টি খাওয়ার ফল হাতে নাতে পাবে। কি শুনছি? নকলের দায়ে আমাকে ফাঁসানোর চেষ্টা? না না, এক্ষুনি বাড়ি গিয়ে ওই পোঁটলা ফেলে দিতে হবে। দেখো, মন্ত্রী ছুটলো বাড়ির দিকে। চলো ভোলা, মহারাজকে নিয়ে আমরাও তাড়াতাড়ি ওখানে যাই। এই ঝোপের মধ্যে গর্ত খুঁড়ে সব পুঁতে দিতে হবে। সেটা আর কি করে সম্ভব হবে মন্ত্রী মশাই? আপনি যে হাতে নাতে ধরা পড়ে গেছেন। মন্ত্রী, তুমি তুমি এত বড় ছেঁচড়! ওরে বাবা, ওরে বাবা! লক্ষ্মী, ওকে পালাতে দিও না, পাকড়াও করে সোজা নিয়ে যাও কারাগারে। সত্যি সত্যি গোপাল, আজ আজ তোমার বুদ্ধির জোরে আমার সব কিছু রক্ষা পেল। তার সঙ্গে আমার নাতিরাও আছে। ওরা যদি গুপ্তচরের কাজটা না করত, ওদের ওদের পেট পুরে রসগোল্লা খাওয়াবো। কি মজা, কি মজা! আর আমি কি বাদ যাব নাকি? কতদিন যে তোমার দোকানে রসগোল্লা খাইনি, তাই সকলে মিলে পেট পুরে রসগোল্লা। আজকের মতো রাজসভা এখানেই শেষ। এবার তোমরা যে যার বাড়ি ফিরে যাও। কিন্তু মহারাজ, আমাদের বেতনগুলো? বাড়াবো না, এক পয়সাও বাড়াবো না। তাতে তোমাদের কাজ করতে হয়তো করো, না হলে বাড়িতে গিয়ে বসে থাকো। ভদ্রলোকের এক কথা, না মানে না। এবার কি হবে? বাজারে জিনিসপত্রের যা আগুন ছোঁয়া দাম। বেতন না বাড়লে এবার আমাদের বাজার করা বন্ধ হয়ে যাবে বলে মনে হচ্ছে। বেতন না বাড়লে ভাত ডাল ছেড়ে খেয়ে থাকতে হবে জল। বাবারে বাবা, এ একেবারে মরার কল। আমি তো চেষ্টা করলাম, কিন্তু মহারাজ যখন একবার না বলে দিয়েছেন, তখন সেটা হ্যাঁ আর হবে না। কে বলেছে হবে না? হাল ছেড়ে দিলে চলবে না। যে করেই হোক মহারাজের নাকে হ্যাঁ করাতেই হবে। ওই অমনি গোপাল নিজের বুদ্ধি ফলাতে শুরু করে দিয়েছে। শুনুন সবাই, আমি আপনাদের সবাইকে একটা বুদ্ধি দিচ্ছি। আগামীকাল যখন আপনারা রাজসভায় আসবেন, তখন মহারাজের জন্য কিছু একটা উপহার নিয়ে আসবেন। কেমন কেমন উপহার গোপাল? অন্যরকম উপহার, যেমনটা মহারাজ সচরাচর পান না। অন্যরকম উপহার? সেটা কোথায় কিনতে পাওয়া যাবে শুনি? কেনার কি দরকার? সেসব তো আপনাদের কাছেই আছে। আমাদের কাছেই আছে? আগে হ্যাঁ, আপনারা যারা যে কাজে পারদর্শী, আগামীকাল রাজসভায় মহারাজকে সেই কাজটাই উপহার দেবেন। এই ধরুন, সভাকবি ভালো কবিতা লিখতে পারে, রাজবৈদ্য ভালো পাচন তৈরি করতে পারেন, সেনাপতি ভালো তলোয়ার চালাতে পারে। বুঝেছি গোপাল, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই বুঝেছি। তোমার বুদ্ধিমতো চললে আমাদের বেতন বাড়বে বলছো? মহারাজকে খুশি করতে পারলে বেতন বাড়বে বই কি। গোপাল কথাটা নেহাত মন্দ বলেন। কয়েকদিন আগেই মহারাজ আমাকে বলছিলেন রাজ্যের শেষ প্রান্তে একটা ইদারা খোঁড়ার কথা। যাই গিয়ে বটা ঘটাকে কাজে লাগিয়ে দিই। আগামীকাল রাজসভায় মহারাজকে দেখাতে হবে আমি কত কাজ করি। ও মন্ত্রী মশাই, আরে চললেন কোথায়? কাজ করতে আমি কি তোমার মতন নাকি যে খালি বসে বসে গুলতানি করব আর মাসের শেষে বেতন নিয়ে যাব? আমি হলাম রাজ্যের মন্ত্রী। আমার অনেক কাজ, বুঝেছো? চলি চলি।
নে 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 এবার কাজে লেগে পড়, কাজে লেগে পড়। আচ্ছা মন্ত্রী মশাই। এবার বলুন তো জাহাপানা, এটা কি? এটা তো কমলা লেবু, ঠিক বললাম তো? জাহাপানা একদম ঠিক বলেছেন। আমি হলাম বাংলার নবাব, আমি ভুল করতেই পারি না। এটাও আপনি ঠিকই বলেছেন জাহাপানা, একদম ঠিক বলেছেন। একদম ঠিক। তবে দুঃখ একটাই, কিছুতেই কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে কৃষ্ণনগর রাজ্যটা হাতিয়ে নিতে পারছি না। আমি বলি কি জাহাপানা, এত সহজে হাল ছেড়ে দেবেন না। যে করেই হোক আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে কৃষ্ণনগর রাজ্যটা হাতিয়ে নিতেই হবে। ঠিক বলেছ উজির, আমি এত সহজে হাল ছেড়ে দেবো না। আগামীকাল সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আমি কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেবো এবং সূর্য ডুবে যাওয়ার আগেই কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে ছাড়বো, এই আমি বলে দিলাম। হ্যাঁ কেন জি, তোমার কি আমার উপর কোনো সন্দেহ আছে? না না, ঠিকই বলেছেন জাহাপানা, আপনি তো ঠিকই বলেছেন। কি বললে? না না মানে আপনি আগামীকাল সূর্য ডুবে যাওয়ার আগে কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে ছাড়বেন, এটা আপনি ঠিক বলেছেন। মানে ও তাই বলো? উফ, একটুর জন্য বেঁচে গেলাম। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বসো বসো বসো, সবাই যে যার আসনে বসো। কি ব্যাপার সেনাপতি? এই নিন মহারাজ, ফলাহার করুন। বাহ বাহ, দারুণ দারুণ। এমন ভাবেও যে আপেল কাটা যায় তুমি না দেখালে তো বিশ্বাসই করতাম না। ধন্যবাদ মহারাজ। দারুণ দারুণ। সেনাপতি, আমি খুব খুশি হয়েছি। তাই আমি উপহার স্বরূপ তোমার বেতন 5 মোহর বাড়িয়ে দিলাম। এবার খুশি তো? খুব খুশি মহারাজ। মহারাজ, আমি আপনার জন্য এক বিশেষ পাচন বানিয়ে এনেছি। এটা খেলে আপনার বার্ধক্য ধারে কাছে আসতে পারবে না। তার মানে আমি জীবনে কোনোদিন বুড়ো হব না? আগে না মহারাজ। মহারাজ, আমি আপনার জন্য নিজের হাতে মন্ত্র লিখে নিয়ে এসেছি। এই মন্ত্র জপ করলে আপনার উন্নতি কে আটকায়? মহারাজ, মহারাজ, আমি গণনা করে দেখেছি এই ফুলটা সব সময় সঙ্গে রাখলে বুধ, বৃহস্পতি, শুক্র, রাহু, কেতু কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মহারাজ, আমি আপনার জন্য নিয়ে এসেছি এক বিশেষ তালা। এই তালা রাজকোষের দরজায় আটকালে আপনার রাজকোষ মোহরে ভরে থাকবে। আমিও কিছু একটা এনেছি মহারাজ। এটা হলো সংকেত যন্ত্র। হ্যাঁ, রাত দুপুরে রাজবাড়িতে ডাকাত পড়লে সবার আগে এই সংকেত যন্ত্রই বেজে উঠবে। মহারাজ, আমিও কিছু কম যাই না। আপনি বলেছেন রাজ্যের শেষ প্রান্তে একটা ইদারা খোঁড়ার কথা, আমি বটা ঘটাকে কাজে লাগিয়ে দিয়েছি। আগামীকালের মধ্যেই ইদারা খোঁড়ার কাজ শেষ হয়ে যাবে। বাহ বাহ, সত্যি মন্ত্রী মশাই, আপনিও দেখছি কম যান না। এইবার বুঝেছি কাল মন্ত্রী মশাই কাজ আছে বলে চলে গেল কেন। মহারাজ, সবাই এনেছে উপহার, আমি কেন যাব বাদ? আকাশে সূর্য যেমন একটা, তেমনি একটা চাঁদ। কবিতা লেখাই আমার পেশা, তাই লিখেছি 2-1 কলি। যদি মহারাজ অনুমতি দেন কবিতাটা তাহলে বলি। দিলাম দিলাম অনুমতি। না, শুরু করো সভা কবি। শোনো 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 সবাই, বলি এক গল্প। এক যে ছিল রাজা, তার রাগ যে ভারী অল্প। বাসে ভালো তাকে সবাই, 8 থেকে 80। তিনি সবার আগে দৌড়ে আসেন, মাঝরাতে উঠলে কাশি। প্রজাদের ভালোবাসেন, আগলে রাখেন তিনি। গুড়ের থেকেও মিষ্টি তিনি, তাই দেখে লজ্জা পায় চিনি। আমি সেই রাজার এক সভাসদ, এত সহজে তাকে ছাড়ছি না। মহারাজ, এবার দয়া করে বেতন বাড়ান, এই কমে যে আর পারছি না।
সাবাস সাবাস সভাকবি, সাবাস। তুমি একটা কবিতা দিয়ে আমার সম্পর্কে কত ভালো ভালো কথা বললে, শুনে আমার চোখে জল চলে এলো। আমি আমি অবশ্যই তোমাদের বেতন বাড়াবো। না 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 না, সবার নয় মহারাজ, গোপাল আপনার জন্য কিছুই নিয়ে আসেনি, তাই ওর বেতন বাড়াবেন না। হ্যাঁ, সত্যি তো গোপাল, সবাই আমার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে, একমাত্র তুমি ছাড়া। আগে সবাইকে এই বুদ্ধিটা কে দিয়েছে একবার জিজ্ঞাসা করে দেখুন না মহারাজ। এই রে, গোপালকে বলতে দিলে চলবে না, তাহলে মহারাজ সত্যিটা জেনে যাবে। আমি যদি গতকাল... চুপ করো গোপাল, আর অজুহাত দিও না তো। হ্যাঁ হ্যাঁ, এবারে সব বন্ধ করো। আমি সভাকবির কবিতা শুনে আপ্লুত এবং তোমাদের কাছ থেকে উপহারগুলো পেয়ে খুবই খুশি হয়েছি। তাই আমি ঘোষণা করলাম, আজ থেকে গোপাল বাদে সবার বেতন আমি 5 মোহর করে বাড়িয়ে দেব। এটা কিন্তু ঠিক করলেন না মহারাজ। কি ঠিক করেনি কৃষ্ণচন্দ্র? শুনি শুনি। নবাব বাহাদুর, আপনি? আগে সেটা মহারাজের মুখ থেকেই শুনুন না। বলো বলো শুনি কৃষ্ণচন্দ্র। না মানে আমার সভাসদরা তো এক একটা রত্ন, তারা সবাই আমার জন্য আজ উপহার নিয়ে এসেছে, একমাত্র গোপাল ছাড়া। তাই মানে বাবা বাবা, তা আজ কি কি উপহার পেলে দেখাও দেখি। এই দেখুন জাহাপনা, তবে সব থেকে বড় উপহারটা আমি আপনাকে চোখে দেখাতে পারবো না, কারণ সেই উপহার চোখে দেখে নয়, কানে শুনে উপভোগ করতে হয়। বেশ বেশ, তবে তবে শোনাও শুনি। আপনি তো জানেন নবাব বাহাদুর, আমার রাজসভার সদস্যদের মতন সভাসদ গোটা বাংলায় কোনো রাজারই নেই। আমি রীতিমতো গর্ববোধ করিয়ে দিই সবাইকে নিয়ে। আজ আপনাকে তার একটা ঝলক আমি দেখাবো। থোড়ি মানে শোনাব। রাজসভার সভাসদদের নিয়ে কৃষ্ণচন্দ্রের বড্ড দিমাগ হয়েছে দেখছি। সভাকবি আজ এমন একটা কবিতা লিখে নিয়ে এসেছে, যেটা শুনলে আপনি আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না, আমি কথা দিলাম। এই সুযোগ জাহাপনা, কৃষ্ণচন্দ্রকে চেপে ধরুন। বুঝেছি হুজির, বুঝেছি। তাই নাকি? আর কবিতা শুনে যদি আমার চোখ দিয়ে জল না বেরোয় তখন? না 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 না, এই কিছুতেই হতে পারে না। সভাকবির কবিতা শুনে আপনার চোখ দিয়ে জল না বেরোলে আপনি যা বলবেন আমি তাই করব। বেশ, কবিতা শুনে আমার চোখ দিয়ে জল আর করতে না পারলে আমি তোমাকে কারাগারে ঢোকাবো কৃষ্ণচন্দ্র, সঙ্গে সঙ্গে তোমার রাজসভার সব সদস্যদেরও। বুঝেছো? হ্যাঁ নয় হ্যাঁ, একটু আগেই তুমি বলেছো সভাকবির কবিতা শুনে আমার চোখ দিয়ে জল না বেরোলে আমি যা বলবো তুমি তাই করবে। নাও নাও, এবারে বোঝো ঠেলা। একেই বলে গোদের উপর বিস্ফোড়া। মহারাজ, আপনি নিজের হাতে নিজের কবর খুঁড়লেন। তুমি চুপ করো না গোপাল, আমাদের সভাকবি কবিতা শুনিয়ে নিজের বেতন যখন বাড়াতে পেরেছে, তখন নবাব বাহাদুরকেও নিশ্চয়ই কাঁদাতে পারবে। সভাকবি, শুরু করো তোমার কবিতা। হ্যাঁ হ্যাঁ, তবে করি শুরু। বুক করে দুরু দুরু। শোনো শোনো সবাই, বলি এক গল্প। এক যে ছিল রাজা, তার রাগ বড় অল্প। বাসে ভালো তাকে সবাই, 8 থেকে 80। তিনি সবার আগে দৌড়ে আসেন, মাঝরাতে উঠলে কাশি। প্রজাদের ভালোবাসেন, আগলে রাখেন তিনি। গুড়ের থেকেও মিষ্টি তিনি, তাই দেখে লজ্জা পায় চিনি। আমি সেই রাজার এক সভাসদ, এত সহজে তাকে ছাড়ছি না। মহারাজ, এবার দয়া করে বেতন বাড়ান, এই কমে যে আর পারছি না। দূর, চোখের জল তো এলোই না। এ তো তোমার জয়গান করছে, আমার কি? চলো কৃষ্ণচন্দ্র, এবার কারাগারে ঢুকবে চলো। নবাব বাহাদুর, দয়া করে এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি বলি কি, আপনি আমাদের একটা দিন সময় দিন। কি করবো জির? দিয়ে দিন সময়। আপনি তো জানেন, আপনি না চাইলে আপনার চোখ থেকে এক ফোঁটাও জল পড়বে না, সে যত ভালোই কবিতা হোক না কেন। ঠিক বলেছ উজির, বরং সময় দিয়ে কৃষ্ণচন্দ্রকে একটু চাপে রাখা যাবে। ঠিক আছে, বেশ বেশ, আমি আজ কৃষ্ণনগরেই থেকে গেলাম। আগামীকাল কবিতা শুনে তবেই মুর্শিদাবাদে ফিরবো। চলো চলো উজির, চলো। মহারাজ, আমাদের বেতন আবার কমিয়ে দিন, আমরা কারাগারে বাকি জীবনটা কাটাতে চাই না। বলছেন মহারাজ। আমি যে এবার কি করি, কি কুক্ষণে নবাব বাহাদুরের সামনে সভাকবির কবিতার প্রশংসা করতে গেলাম কে জানে।
এবার এবার তাহলে কি হবে? আমাকেও যে তোমাদের সাথে সারাটা জীবন কারাগারে কাটাতে হবে। নবাবকে কবিতা শুনিয়ে কাঁদাতে হবে। কবিতা, কান্না। এই গোপাল, এই গোপাল, এই কি ভাবছো গোপাল? ভাবছি কিভাবে নবাবকে কবিতা শুনিয়ে কাঁদানো যায়। এবার তুমি একটা উপায় খুঁজে বার করো না গোপাল, আমাদের বাঁচাও। হ্যাঁ গোপাল, বাঁচাও আমাদের। হ্যাঁ হ্যাঁ, বাঁচাবো বাঁচাবো, তবে একটা শর্তে। কি শর্ত গোপাল? আপনি সবাইকে 5 মোহর করে বেতন বাড়িয়েছেন, কিন্তু আমার বেতন 15 মোহর বাড়াতে হবে, আর মন্ত্রী মশাইয়ের বেতন 15 মোহর কমাতে হবে। হ্যাঁ নয় হ্যাঁ, একমাত্র এই শর্তেই আমি আপনাদের সবাইকে বাঁচাতে পারি। রাজি হয়ে যান মহারাজ, রাজি হয়ে যান। হ্যাঁ মহারাজ, শর্ত মেনে নিন। এরকম করো না গোপাল। কেন? আমার পিছনে লাগার সময় মনে ছিল না মহারাজ? বলুন আপনি রাজি কিনা? সবাই যখন বলছে তখন আমি রাজি। ব্যাস, আগামীকাল আমি বাড়ি থেকে কবিতা লিখে নিয়ে আসব, আর সেই কবিতা শুনে নবাব বাহাদুর কিছুতেই চোখের জল ধরে রাখতে পারবে না, এই বলে দিলাম। এখন আমি চলি মহারাজ, বাড়ি গিয়ে বুদ্ধির গোড়ায় একটু ধুলো দিতে হবে যে। আসি। হ্যাঁ, বলে কি গোপাল লিখবে কবিতা? আহ, কি করছো গিন্নি? বলি চোখে দেখতে পাচ্ছ না নাকি কি করছি? সন্ধ্যাবেলায় লোকে কি করে শুনি? বেশ বেশ বেশ, সন্ধে দেওয়া হয়ে গেলে আমাকে একটু মুড়ি মেখে দিও তো। মহারাজ মহা বিপদে পড়েছেন বুঝলে। মুড়ি খেয়ে পেট না ভরালে মহারাজকে বাঁচানোর বুদ্ধি কিছুতেই মাথায় উঠে আসবে না। এ কি যা, কি হলো গিন্নি? কি আবার হবে? প্রদীপের তেল শেষ। এই তোমাকে গতকাল বললাম না বাজার থেকে সর্ষের তেল নিয়ে এসো, এনেছিলে? এই রে যা, একেবারে ভুলে গেছি। ঠিক আছে গিন্নি, একদিন সন্ধ্যাবেলা প্রদীপ না জ্বালালে কিচ্ছু হবে না। তবে শুনে রাখো, একদিন সন্ধ্যেবেলা মুড়ি মাখা না খেলেও কিছু হবে না। হ্যাঁ নয়, হ্যাঁ, শুধু প্রদীপ জ্বালাতে নয়, মুড়ি মাখাতে গেলেও সর্ষের তেল দরকার। না না, আমি এক্ষুনি যাচ্ছি বাজারে। তুমি দাঁড়াও গিন্নি, আমি ছুটতে যাব আর দৌড়ে আসবো। এই যে ভাই, তাড়াতাড়ি 1 পয়সার সর্ষের তেল দাও তো। হাত পাতো গোপাল দাদা। হ্যাঁ, খামকা হাত পাততে যাবো কেন শুনি? 1 পয়সার সর্ষের তেল আর কত হবে? ও হাতে করেই নিয়ে যাওয়া যাবে। ও, তাহলে এক কাজ করো ভাই, আমাকে 5 পয়সার সর্ষের তেল দাও। দাঁড়াও 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 দাঁড়াও, জ্বালা থেকে তেল আমি তুলবো। দেখো ভাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু গোপাল দাদা তেলটা আমিও তুলে দিতে পারতাম। আরে পাগল, গোপাল এমনি এমনি কিছু করে না। এই দেখো, জ্বালা থেকে তেল বার করতে গিয়ে আমার হাতে সর্ষের তেল লেগে গেছে। এবার এটা আমি মাথায় মেখে নিলাম। 5 পয়সার তেলও পেলাম, সঙ্গে মাথায় মাখার তেল বিনামূল্যে। হ্যাঁ সত্যি, গোপাল দাদার কত বুদ্ধি। এই নাও গিন্নি, বাজার থেকে একেবারে খাঁটি সর্ষের তেল নিয়ে এসেছি। যেমন ঝাঁজ তেমনি রং। বেশ করেছ, এবার গিয়ে একটু বসো, আমি সন্ধেটা দিয়েই তোমাকে মুড়ি মেখে দিচ্ছি। আমার সন্ধে প্রদীপ জ্বালানোর চোটে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। বাবা রে বাবা, সর্ষের তেলে ঝাঁঝের চোটে চোখের জলে নাকের জলে এক হয়ে গেল। পেয়েছি, উপায় খুঁজে পেয়েছি। এই কি করছো এটা তুমি? মহারাজ সমেত রাজসভার সব সদস্যদের কারাগারে বাকি জীবনটা কাটানোর হাত থেকে বাঁচাচ্ছি গিন্নি। এটাই হলো আমার মোক্ষম অস্ত্র। না,
এবার মুড়ি খেয়ে কবিতাটাও লিখে ফেল। কাল একেবারে কাক ভোরে আমাকে একবার রাজবাড়ি যেতে হবে। এ কি গোপাল কোথায়? আগে এসে থেকে তো আমি সেটাই ভাবছি মহারাজ। মহারাজ, ওই দেখুন গোপাল বোধহয় কবিতা লিখে নিয়ে এসেছে। তাই নাকি? তা কেমন কবিতা লিখেছো? নবাবকে শোনাবার আগে একবার আমাদের শোনাও দেখি। না না, এ খুবই বেদনাদায়ক কবিতা, শুনলে আপনারা সবাই কেঁদে ভাসিয়ে দেবেন মহারাজ। তার চেয়ে বরং একেবারে নবাব বাহাদুরকে যখন শোনাবো তখনই শুনবেন। চলুন চলুন, এবার তাড়াতাড়ি নবাব বাহাদুরের ঘরে চলুন। আমি এসে গেছি নবাব বাহাদুর, আপনাকে কবিতা শোনাতে। এই দাঁড়াও, আমি সবে স্নান সেরে বেরোলাম, আগে জামা কাপড় পরে তৈরি হইনি, এই তারপর তোমার কবিতা শুনবো। না না না, আমার কবিতা এখনই শুনতে হবে। আপনি বরং জামা কাপড় পরে তৈরি হতে হতে আমার কবিতা শুনুন। বেশ, শোনাও শুনি, তবে আমার চোখ দিয়ে এক ফোঁটাও জল পড়বে না, এ আমি আগে ভাগে বলে রাখলাম। সে তো সময়ই বলবে নবাব বাহাদুর। তবে শুরু করি আমার কবিতা। আমি গোপাল, আমি ভালোবাসি মাছের ঝোল, সামনে দাঁড়িয়ে নবাব, উনি চোখে পড়ে কাজল। এই আমি চোখে কাজল নয়, সুরমা পড়ি। তাই নাকি? তবে একবার পড়ে দেখান দেখি, আমি সেই ফাঁকে বাকি কবিতা পড়ে ফেলি। শুরু করি তবে? হ্যাঁ হ্যাঁ, শুরু করো। নবাব একজন ভালো মানুষ, নুন দিয়ে খান লুচি, হঠাৎ করে লাফিয়ে ওঠেন, পড়লে দাঁতে পাথর কুচি। পাশে দাঁড়িয়ে উজির বেটা মুচকি মিচকি হাসে, খাওয়ার পরে গাধার মতন মুখ ঘষে ঘাসে। কি বললে? আমি গাধার মতো ঘাসে মুখ ঘষি? এই গোপাল, এসব তুমি কি লিখেছো? কেন মহারাজ, বেদনাদায়ক কবিতা লিখেছি। তাকি দেখুন, আমার কবিতা শুনে নবাব বাহাদুরের চোখ দিয়ে কেমন টপ টপ করে জল পড়ছে। কি করছে নবাব বাহাদুর? গোপাল আমাকে অপমান করে কবিতা লিখেছে, আর সেই শুনে আপনি কাঁদছেন? ওরে বাবা, হায় আল্লাহ, উফ কি ঝাঁজ, উফ। কিসের ঝাঁজ জাহাপানা? চোখের জল কিছুতেই ধরে রাখতে পারছি না। আমার কবিতার ঝাঁজ। নবাব বাহাদুর আমার কবিতা শুনে কেঁদে ফেলেছেন, তার মানে আমাদের আর কারাগারে বাকি জীবনটা কাটাতে হবে না। কি মজা, আমরা বেঁচে গেলাম। চোখে আমি সব ঝাপসা দেখছি কেন? উজির, আমাকে মুর্শিদাবাদে নিয়ে চলো, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। চলুন চলুন জাহাপানা, চলুন, এখানে আর থাকা উচিত না, চলুন চলুন চলুন। সাবাস সাবাস গোপাল, সাবাস। বলি, কি করে করলে এই অসাধ্য সাধন? আগে সব রহস্য এর ভেতরেই আছে মহারাজ। এটা তো সুরমা। আগে না, এটা হলো খাঁটি সর্ষের তেলের কালি। গতকাল রাতে প্রদীপের উপর পাতা ধরে এই কালি আমি সংগ্রহ করেছি। এই কালির এত ঝাঁজ যে নবাব বাহাদুর মুর্শিদাবাদে ফিরে গেল আজ দিনটা চোখে ঝাপসা দেখবেন। বুঝেছি গোপাল, বুঝেছি। তার মানে নবাব বাহাদুর চোখে জল তোমার কবিতা শুনে নয়, তোমার সংগ্রহ করা কালি মেখে এসেছে। একদম ঠিক ধরেছেন মহারাজ। মহারাজ, এবার আমার বেতনটা 15 মোহর বাড়িয়ে দেবেন তো মহারাজ? দেব। আজ তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছ। আজ থেকে গোপাল ভাঁড়ের বেতন 15 মোহর বাড়লো, আর গোপালের দেওয়া শর্ত অনুযায়ী মন্ত্রীর বেতনও 15 মোহর কমলো। আরে আমার বেতন কমে গেল, এবার আমার ট্যাক্স হয়ে যাবে খালি, হয়ে যাবে খালি। এই যে বুড়ো, সকালবেলা দাওয়ায় বসে পা দোলালেই চলবে? বলি বাজার যেতে হবে না? না,
আজ আমার হাজার কাজ, তাই ঘরে যা আছে তাই দিয়েই চালিয়ে নাও। গত দুদিন ধরে তো একই কেতন শুনিয়ে যাচ্ছ। এদিকে চালাতে চালাতে ভাঁড়ার যে ফাঁকা আর যে চলছে না। চলছে না বুঝি? না চলছে না। বুঝলাম। কি বুঝলে? বিয়ের সময় মা বলেছিল ঘরে অন্নপূর্ণা আসছে, কিন্তু এতদিন ঘর করার পর বুঝলাম অন্নপূর্ণার বদলে তুমি আসলে একটা পুরোপুরি অসম্পূর্ণা। মানে? ওই যে মাঝে মধ্যেই হুটহাট করে ভাড়ার ফাঁক হয়ে যায়। এই দেখো, একেবারে বাজে কথা বলবে না। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? আমি একলাই সব খেয়ে ফেলি, তুমি খাও না? না, তুমি চেপে চুপে খাওয়াও বলেই তো খাই, আর খেয়ে খেয়ে মোটা হয়ে যাই। এই শোনো, বাজে কথা ছেড়ে বাজারে যাবে কিনা বলো, আর না গেলে আমি কিন্তু আজ উনুন ভেঙে ফেলবো। হ্যাঁ, আমার হাত পাগলি গিন্নি দেখছি বেশ খেপে গেছে। না, আর কথা বাড়ালে হয়তো সত্যি সত্যি উনুন টুনুন ভেঙে একসা করে বসবে। এই দেখো, সামান্য কথাতে এত খেপে গেলে কেন বলো তো? আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, থলি দাও আর বাজার থেকে কি কি আনতে হবে বলো। ভালো দেখে তরি তরকারি আনবে। আজ বৃহস্পতিবার, তাই মাছটা চেনো না জানো? বাহ বাবা, কি মজা! মাছ আনবার পয়সা বেঁচে গেল। বাঁচাচ্ছি তোমার পয়সা, বাঁচাচ্ছি। মাছের বদলে ভোলা ময়রার দোকান থেকে বেশি করে মিষ্টি দই এনো। কতদিন যে ভাতের পাতে মিষ্টি দই খাইনি। এরও কিন্তু। ব্যাস হয়ে গেল। একদিক থেকে বাঁচলাম তো অন্য দিক থেকে মরলাম। ঠিক আছে, থলি দাও। এই যে ভোলা, ভালো দেখে আতসের মিষ্টি দই দাও দেখি। বাড়িতে কুটুম এসেছে বুঝি? হ্যাঁ, একরকম কুটুমই বলতে পারো। আমার গিন্নি আজ দই খেতে চেয়েছে। হ্যাঁ, গিন্নি আবার ওই কুটুম হলো কবে থেকে গো? বাড়ি কুটুম নয়, আমাদের সকলের জীবনে সব থেকে বড় কুটুম তো ওই শ্বশুরের মেয়ে। পান থেকে চুন খসলেই তো একেবারে রে রে করে ধেয়ে আসবে। হ্যাঁ, আর হর্ষ, আমার গিন্নি, হ্যাঁ আমার গিন্নি তো ওই তীর্থে যাবার বায়না ধরে বসে আছে। হ্যাঁ, আর না নিয়ে গেলে সে নাকি ঘর সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যাবে। তাই ওই মনটা একটু খারাপ। হ্যাঁ, কি করব ঠিক করে উঠতে পারছি না তো। এতে আর ঠিক না করার কি আছে? শোনো, প্রথম বয়সে জননী আর মধ্য বয়সে ঘরণী, এদের মন জোগাতে না পারলে কিন্তু কপালে অশেষ দুঃখ জোটে। আসলে দুজনেই তো রেধে বেড়ে খাওয়ায়। এই দেখো না, গিন্নি মুখ থেকে কথা খসালো কি না খসালো, আমি অমনি দৌড়ে দই কিনতে চলে এলাম। দেখো গোপাল, দই কেনা আর ওই তীর্থে যাওয়া কিন্তু এক কথা নয়। হ্যাঁ, কেন নয়? দই কিনতেও পয়সা লাগে আর তীর্থে যেতেও পয়সা লাগে। আরে ওই পয়সা কড়ি নিয়েই তো সমস্যা। কেন? আর তোমার কি পয়সা নেই? আছে তো, হ্যাঁ আছে। মা লক্ষ্মীর কৃপায় ঘরে যথেষ্টই আছে। তাহলে আমি তীর্থে গেলে ঘরে রাখা ওই পয়সা কড়ির কি হবে? কি হবে? হ্যাঁ, আমাদের না থাকার সুযোগে ওই চোর এসে যদি সর্বস্ব চুরি করে নিয়ে চলে যায় তখন? হ্যাঁ, তখন কি হবে? হ্যাঁ হ্যাঁ, সেটা একটা সমস্যা বটে। তাহলে এক কাজ করো, বিশ্বাসী কারো কাছে পয়সা করে গচ্ছিত রেখে দিয়ে যাও। কথাটা খুব একটা ওই মন্দ বলনি। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটু ভেবেই দেখি। হ্যাঁ হ্যাঁ, ভেবে দেখো, আর আমার দইটা চটপট দিয়ে দাও। আজ আবার তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে, বুঝলে? আর হ্যাঁ, আমার নাতনি আর নাতিদের জন্য 5টা বড় দেখে রসগোল্লা দিও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ইরে, কেমন খাচ্ছিস? খুব ভালো দাদু, খুব ভালো। আচ্ছা দাদু, আজ হঠাৎ আমাদের রসগোল্লা খাওয়ালে কেন? দই ষষ্ঠী। দই ষষ্ঠী? সেটা আবার কি? ওমা, তাও জানিস না? ওই জামাই ষষ্ঠী, অশোক ষষ্ঠী, চাবড়া ষষ্ঠীর মতো তোদের দিদা মাঝে মাঝে ওই দই ষষ্ঠী পালন করে। সেদিন শুধু দই আর ভাত খায়। দিদার কি মজা, শুধু দই আর ভাত। তবে রে বুড়ো, বাচ্চাদের কাছে উল্টো পাল্টা বলা হচ্ছে না। দেখাচ্ছি মজা। ও বাপ রে বাপ! ভোলা ভোলা ময়রা এসে পড়লো বলে বুড়ো আজ খুব জোর বেঁচে গেল। হ্যাঁ, কি ব্যাপার ভোলা? একটু আগেই তো দেখা হলো, এখন আবার আমার বাড়ি কি মনে করে? ভেতরে চলো, ভেতরে চলো, কথা আছে। হ্যাঁ,
এই তোরা এখন বাড়ি যা, বুঝলি? ভোলা দাদু, তোমার রসগোল্লা খুব ভালো ছিল, কিন্তু আমাদের দাদু তো কিপটে, তাই একটার বেশি আনেনি। আরে ঠিক আছে ঠিক আছে, দোকানে আসিস, হ্যাঁ, আর একটা করে খাইয়ে দেবো, যা। কি মজা কি মজা। এসো এসো এসো, ঘরে এসো। বসো, ওই খাটটাতে বসো। এবার বলো কি বলতে এসেছো। আচ্ছা গোপাল, আমি গিন্নিকে নিয়ে তীর্থ করতেই যাব। সেটা খুব ভালো কথা। ভেবে দেখলাম ওই যেতে আসতে দিন 20 মতো লাগবে, তাই ওই কদিন তুমি যদি আমার যাবতীয় সঞ্চয় মানে ওই টাকা পয়সা, ওই সোনার দানা, এইগুলো সব যদি রেখে দাও তাহলে। আমার কাছে? হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে। কারণ ওই তোমার মতো সৎ আর ওই বিশ্বস্ত লোক এই কৃষ্ণনগরে আর কে আছে বলো? দেখো, রাখতে তো আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আমার ঘরের অবস্থাটা একবার দেখো। একে খড়ের চাল, তাতে আবার এখানে ওখানে ফুটো। রাতের বেলা আমি আর আমার গিন্নি দুজনেই মরার মতো ঘুমোই। তা চোর টোর এসে যদি সব চুরি করে নিয়ে যায়। চোর? হ্যাঁ ভাই, চোর। তাই বলছি, এত বড় দায়িত্বটা তুমি আমার কাঁধে চাপিয়ে দিয়ে যেও না। তাহলে কি করি বলো তো? আমি বলি কি, তুমি একবার মহারাজকে গিয়ে বলতে পারো। তিনি যদি রাজি হন তাহলে আর চিন্তা কি। ঠিক আছে ঠিক আছে, দেখছি, হ্যাঁ দেখছি। আমি তাহলে এখন আসি ভাই, আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আরে ভোলা, রাজবাড়িতে কি ব্যাপার? কোনো মিষ্টির বরাত আছে বুঝি? না না, মানে সেসব নয়, ওই আসলে আমি তো ওই তীর্থে যাব। ও তীর্থ? কদিন ওই বাড়ি ফাঁকা থাকবে তো, তাই ওই আমার যাবতীয় সঞ্চয় ওই মহারাজের কাছে রেখে যাবার জন্য অনুরোধ করতে এসেছি। হ্যাঁ, ভোলা ময়রার সারা জীবনের সঞ্চয় তো অনেক। দেখো, অনুরোধ তুমি করতেই পারো, কিন্তু আমার মনে হয় মহারাজ এসব ঝামেলা নিতে রাজি হবেন না। তাহলে কি করা যায় বলুন তো? এদিকে তীর্থে যাবে বলে আমার গিন্নি তো একেবারে ক্ষেপে উঠেছে। তুমি যদি আমার কাছে রেখে যেতে চাও তাহলে আমার তাতে কোনো আপত্তি নেই। আপনি রাখবেন? কেন রাখবো না? আরে আমার পাকা বাড়ি, তার উপর শক্তপোক্ত দরজা জানলা, চুরি ডাকাতির কোনো ভয় নেই। তুমি স্বচ্ছন্দে রেখে যেতে পারো। যাক বাবা, ওই চিন্তা মুক্ত হলাম। হ্যাঁ, তোমাদের চিন্তা হরণ করে চিন্তা হরণ হওয়াই তো আমার ধর্ম। ভোলা, যাও এখন বাড়ি যাও, যবে মনে করবে আমার কাছে গচ্ছিত রেখে যেও। যাই, ওই এক্ষুনি বাড়িতে গিয়ে গিন্নিকে বলি তীর্থ করতে যেতে আমার আর কোনো বাধা নেই। হ্যাঁ। ওরে বাবা, কার মুখ দেখে উঠেছিলাম রে আজ! ভোলা তার সারা জীবনের সঞ্চয় আমার কাছে গচ্ছিত রেখে তীর্থ করতে যাবে। হ্যাঁ, ভোলা কদিনের জন্য তীর্থ করতে যাবে অন্য কোনো দূর দেশে। হ্যাঁ, মন্ত্রী এমন নিজের মনে হাসছে কেন? এটা হয় পাগলামি নয় শয়তানি। আরে ও মন্ত্রী মশাই, এমন করে হাসছেন কেন? হাসছি তো বেশ করছি, তোমার অসুবিধা হলে কানে তুলো দিয়ে ঘোরো। চত্বর সব। হাসতে হাসতে হঠাৎ করে চটে উঠলো কেন? না, ব্যাপারটার মধ্যে কোনো গোলমাল আছে বলে মনে হচ্ছে।